সুপ্রিয় ডাক্তারবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে যখন আপনাদের সামনে কথা বলছি তখন কোভিড-19 এই ভয়াবহ প্রাণঘাতী রোগে সমগ্র পৃথিবীতে প্রায় 1,80,000 মতো মানুষ মৃত্যুবরণ করেছেন এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আজ পর্যন্ত প্রায় 130 জন মানুষ এই ভয়াবহ প্রাণঘাতী রোগে মৃত্যুবরণ করেছেন। এই প্রাণঘাতী রোগ ধেয়ে আসছে আমাদের দিকে। সুতরাং এই মুহূর্তে আমাদের কোভিড-19-এর ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্ট সম্পর্কে অত্যন্ত আপডেটেড ধারণা থাকা প্রয়োজন। আমি যেটা বলবো এই সম্পর্কিত অসংখ্য ইনফরমেশান আপনারা ফেসবুক, ইউটিউব কিংবা ইন্টারনেটের মাধ্যমে ইতিমধ্যে পেয়েছেন। অলরেডি ইনফরমেশান ওভারলোডেড। তারপরেও আমি আপনাদেরকে আজকে কিছু এভিডেন্স বেসড এবং কিছু ট্রায়াল বেসড কিছু ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যে কোনো একটা ডিজিজের ডায়াগনোসিসের জন্য একেবারেই সিম্পলিফাইড একটা অ্যাপ্রোচ হচ্ছে রোগের ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড ইনভেস্টিগেশনস। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে প্রথমে আসে সিমটমস। কোভিড-19 যে সিমটমসগুলো নিয়ে প্রেজেন্ট করে সাধারণত উহানে একটা ট্রায়ালে দেখা গিয়েছে যে এখানে 4টা সিমটমস নিয়ে পেশেন্টরা বেশি প্রেজেন্ট করছে। এই 4টা হচ্ছে ফিভার, কাফ, মায়ালজিয়া এবং ফ্যাটিক। 181টা পেশেন্টের উপর একটা পুলড অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যে ফিভার নিয়ে প্রেজেন্ট করছে 98% পেশেন্ট, কাফ নিয়ে প্রেজেন্ট করছে 76% পেশেন্ট এবং মায়ালজিয়া এবং ফ্যাটিক নিয়ে প্রেজেন্ট করছে 44% পেশেন্ট। তারপর এই ভাইরাসটা যখন ইউরোপে গিয়েছে তখন একটা স্ট্রেন চেঞ্জ হয়েছে। ইউরোপে দেখা গিয়েছে যে 100 জন পেশেন্টের মধ্যে অলমোস্ট 50% পেশেন্ট প্রেজেন্ট করছে উইদাউট ফিভার। এবং এই ভাইরাসটা যখন আমাদের দেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট 70 to 80% পেশেন্ট এসিমটোমেটিক হিসেবে থেকে যাচ্ছে। এই 4টা যে আমি যা বলছিলাম, এই 4টা কমন সিমটমস, দ্যাট ইজ ফিভার, কাফ, মায়ালজিয়া অ্যান্ড ফ্যাটিক। এই 4টা ছাড়াও কিছু এটিপিক্যাল সিমটমস, এটিপিক্যাল প্রেজেন্টেশন হতে পারে, দ্যাট ইজ পেশেন্ট হেডেক, স্পুটাম প্রোডাকশন, ডায়রিয়া, শর্টনেস অফ ব্রেথ, অ্যানোজমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। ডিজিজ যখন আরও সিভিয়ার হয় সেই পেশেন্টগুলো নিউমোনিয়া, একিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, সেপসিস, সেপটিক শক, মাল্টি অর্গান ফেলিওর এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। আমাদের ন্যাশনাল গাইডলাইনে একেবারে সিম্পলিফাইড একটা অ্যাপ্রোচ দেওয়া হয়েছে। 4 থেকে 5টা ক্লিনিক্যাল সিনড্রোম নিয়ে কোভিড-19-এর প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। সেই 4-5টা সিনড্রোম হচ্ছে দ্যাট ইজ মাইল্ড ইলনেস। মাইল্ড ইলনেস মানে এখানে কোনো নিউমোনিয়া থাকবে না। দেন হচ্ছে নিউমোনিয়া, যদি এক্সরেতে কনসলিডেশনের কোনো এভিডেন্স পান সেই প্রেজেন্টেশনটা হচ্ছে ক্লিনিক্যাল সিনড্রোমটা হচ্ছে নিউমোনিয়া। আর একটু অ্যাডভান্স স্টেজ হচ্ছে সিভিয়ার নিউমোনিয়া, দেন একিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, দেন সেপসিস, সেপটিক শক অ্যান্ড মাল্টি অর্গান ফেলিওর। ক্লিনিক্যালি আমরা কখন বুঝবো যে পেশেন্ট সিভিয়ার নিউমোনিয়া নিয়ে প্রেজেন্ট করছে? দ্যাট ইজ পেশেন্টের যখন ফিভারের সাথে আমরা ক্লিনিক্যালি দেখবো যে রেসপিরেটরি রেট 33 এর বেশি এবং পার্সেন্ট স্যাচুরেশন অফ অক্সিজেন 93%-এর কম, ডিসপাইট হাই ফ্লো অক্সিজেন, তখন আপনারা ক্লিনিক্যালি সাসপেক্ট করতে পারবেন যে পেশেন্ট সিভিয়ার নিউমোনিয়া নিয়ে প্রেজেন্ট করছে। এখন একটা পেশেন্টের এই ক্লিনিক্যাল সিনড্রোমে আমার ভাগ করার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে পেশেন্ট যখন মাইল্ড ইলনেস নিয়ে থাকবে অথবা শুধুমাত্র নিউমোনিয়া নিয়ে প্রেজেন্ট করবে তখন তার জন্য হসপিটাল এডমিশনের কোনো প্রয়োজন নেই। আমাদের ন্যাশনাল গাইডলাইনে হসপিটাল এডমিশনের জন্য যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে দ্যাট ইজ সিভিয়ার নিউমোনিয়া, অথবা পেশেন্ট যদি শর্টনেস অফ ব্রেথ নিয়ে প্রেজেন্ট করে, অথবা একিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, দ্যাট মিনস পেশেন্টের সাডেন সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ এবং রেডিওলজিক্যালি এভিডেন্স হচ্ছে নিউমোনিয়া, তখন আমরা সাসপেক্ট করবো যে হয়তো এটা একিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে। এটা ছাড়াও কোনো পেশেন্ট যখন অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস অর সিভিয়ার লিথার্জি নিয়ে প্রেজেন্ট করবে সেটাও হচ্ছে হসপিটাল এডমিশনের জন্য ইন্ডিকেশন। তো আমি যদি সামারি করি, হসপিটাল এডমিশনের ইন্ডিকেশনগুলো হচ্ছে সিভিয়ার নিউমোনিয়া অর শর্টনেস অফ ব্রেথ অর স্যাচুরেশন অফ অক্সিজেন লেস দেন 94%, অথবা হচ্ছে অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, অথবা হচ্ছে সিভিয়ার লিথার্জি। সো দিস ইজ অল অ্যাবাউট ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। এখন আমরা যদি ইনভেস্টিগেশনের দিকে যাই, ইনভেস্টিগেশনের দিকে 3টা ইনভেস্টিগেশন আমাদেরকে মাথায় রাখতেই হবে, ভেরি সিম্পল, ভেরি ভেরি অ্যাভেলেবল। এই 3টা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, চেস্ট এক্সরে এবং ইসিজি। কমপ্লিট ব্লাড কাউন্টের কিছু পিকচার রয়েছে কোভিড-19-এর জন্য। দ্যাট ইজ কমপ্লিট ব্লাড কাউন্টের সাধারণত পেশেন্টগুলো লিউকোপেনিয়া এবং লিম্ফোপেনিয়া নিয়ে প্রেজেন্ট করে। নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হতে পারে না এরকম না। কিছু স্টাডিতে দেখা গিয়েছে যে 10 to 20% পেশেন্ট নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস নিয়েও প্রেজেন্ট করতে পারে।
কিন্তু সাধারণ প্রেজেন্টেশন হচ্ছে লিম্ফোপেনিয়া এবং লিওকোপেনিয়া। চেস্ট এক্সরে অ্যাসিমটোমেটিক, চেস্ট এক্সরেতে কোনো ধরনের কোনো ফাইন্ডিংস নাও থাকতে পারে। নর্মাল ফাইন্ডিংস ডাজ নট এক্সক্লুড কোভিড-19। কারণ আমরা আগেই বলেছি যেমন মাইল্ড ইলনেসে কিন্তু কোনো নিউমোনিয়া থাকবে না বা কনসলিডেশনের কোনো এভিডেন্স থাকবে না। এক্সরেতে যা যা নিয়ে প্রেজেন্ট করতে পারে সেগুলো হচ্ছে কনসলিডেশন, ইউজুয়ালি বাইলেটারাল, ইউজুয়ালি পেরিফেরাল ইন ডিস্ট্রিবিউশন। বাইলেটারাল নিউমোনিয়া, পেরিফেরাল ডিস্ট্রিবিউশন, ফিভার এবং কাফ। আমাদের সেটিংসে যদি আমরা এই 4টা প্রেজেন্টেশন নিয়ে কোনো পেশেন্ট পাই, সেটা আমাদের ক্লিনিক্যাল ডেফিনেশন অনুযায়ী এখন আমাদেরকে কোভিড-19 হিসেবেই ট্রিট করতে হবে। কোভিড-19 ইসিজিতে এসটি এলিভেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে, কারণ একটা স্টাডিতে দেখা গিয়েছে যে 15 to 20% পেশেন্ট মায়োকার্ডাইটিস হয়, মায়োকার্ডিয়াল ইঞ্জুরি হয়। সুতরাং যখনই মায়োকার্ডাইটিস এবং মায়োকার্ডিয়াল ইঞ্জুরি, সেখানেই হচ্ছে এসটি এলিভেশন। ইসিজিতে এসটি এলিভেশন, টি ইনভার্সন, ডিফারেন্ট প্রেজেন্টেশন হতে পারে। সুতরাং একটা ইসিজি মাস্ট একটা কোভিড-19 পেশেন্টের জন্য। এবং অলমোস্ট 20 to 30% পেশেন্ট ট্রপোনিন আই থাকে এলিভেটেড। আমরা সকল পেশেন্টকে ট্রপোনিন আই করাবো, কারণ হাই ট্রপোনিন আই দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাডভার্স প্রগনোসিস অর পুরার আউটকাম। এটা ছাড়াও যেখানে যেখানে অ্যাভেলেবল আরও কিছু ইনভেস্টিগেশন আমাদের করার সুযোগ রয়েছে, যেমন সেরাম ফেরিটিন এলিভেটেড থাকে পেশেন্টের, সেরাম সিআরপি এলিভেটেড থাকে, বাট প্রো ক্যালসিটোনিন নর্মাল, হাই সিআরপি দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ পুরার প্রগনোসিস। এগুলো ছাড়াও পেশেন্টের এসজিপিটি, এসজিওটি, সেরাম ক্রিয়েটিনিন, এলডিএইচ সেগুলো এলিভেটেড থাকতে পারে। দিস ইজ অল অ্যাবাউট ইনভেস্টিগেশন। আরেকটা ইনভেস্টিগেশন আমাদেরকে কনফার্মেশনের জন্য কনফার্মেটরি ইনভেস্টিগেশন হচ্ছে RT-PCR। সেটা আপনারা জানেন, দ্যাট ইজ নট ওয়াইডলি অ্যাভেলেবল ইন বাংলাদেশ। এখন RT-PCR নেগেটিভ মানে যে কোভিড-19 এক্সক্লুড, ব্যাপারটা এরকম না। RT-PCR এর সেন্সিটিভিটি হচ্ছে 70% ফ্রম নেজাল সব। ব্রঙ্কোঅ্যালভিওলার লেভেজ থেকে যদি নেওয়া হয়, সেটা সেন্সিটিভিটি হচ্ছে 80%। যদি ফল্টি টেকনিকের স্যাম্পল কালেকশন করা হয়, তাহলে সেটার সেন্সিটিভিটি আরও অনেক কমে যায়। সুতরাং আমরা দেখতে পেলাম যে নেজাল সব থেকে যদি নেওয়া হয়, তাহলেও 30% কেসে সেটা নেগেটিভ হতে পারে। ইউরোপের যেমন স্পেনে আমি দেখেছি, ফ্রান্সে আমি দেখেছি যে ওদের অনেক পেশেন্টের সেকেন্ড টাইমও RT-PCR নেগেটিভ এসেছে। সেই পেশেন্টগুলো আবার যখন থার্ড টাইম করা হয়েছে, থার্ড টাইম গিয়ে RT-PCR পজিটিভ এসেছে এবং ডায়াগনোসিস হয়েছে কোভিড-19। সো নর্মাল RT-PCR দ্যাট ডাজ নট এক্সক্লুড কোভিড-19। যেখানে RT-PCR করার সুযোগ নেই, সেখানে আরেকটা ইনভেস্টিগেশন করার সুযোগ রয়েছে, দ্যাট ইজ HRCT। পৃথিবীর অনেক দেশেই কোভিড-19 ডায়াগনোসিস করার জন্য HRCTকে ওরা ইনভেস্টিগেশন ফার্স্ট লাইন ইনভেস্টিগেশনের মতো করে নিয়ে এসেছে। HRCTতে আপনারা কী পেতে পারেন? HRCTতে আপনারা পাবেন গ্রাউন্ড গ্লাস অপাসিটি, দ্যাট ইজ পেরিফেরাল অ্যান্ড বাইলেটারাল ইন ডিস্ট্রিবিউশন। এটা একটা টিপিক্যাল টার্ম রয়েছে, ক্রেজি পেভিং অ্যাপিয়ারেন্স। এটা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন যে ক্রেজি পেভিং অ্যাপিয়ারেন্স মানে কি। সো আমি যদি সামারি করি ডায়াগনোসিস করার জন্য কোভিড-19, দ্যাট ইজ কমপ্লিট ব্লাড কাউন্ট, চেস্ট এক্সরে, পোস্টেরিয়র রিভিউ, ইসিজি এবং ট্রপোনিন আই। আমাদের সেটিংসে, পেরিফেরি সেটিংসে এই 4টা ইনভেস্টিগেশন হচ্ছে মাস্ট। এছাড়াও যদি অ্যাভেলেবল থাকে, সেক্ষেত্রে হচ্ছে HRCT, RT-PCR, সেরাম ফেরিটিন, সিআরপি, প্রোক্যালসিটোনিন। এই সবগুলো ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা ডায়াগনোসিস রিচ করতে পারি। এবার আমি যদি বলি রিগার্ডিং ম্যানেজমেন্ট, আমাকে ম্যানেজমেন্টে যেতে হলে আমাকে আগে ডিজিজটা ভাগ করতে হবে। এটা কি মাইল্ড ইলনেস অর নিউমোনিয়া অর সিভিয়ার নিউমোনিয়া অর অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম অর সেপসিস অ্যান্ড মাল্টি অর্গান ফেলিওর। মাইল্ড ইলনেসের ট্রিটমেন্ট এটা আপনারা সবাই মোটামুটি ইতিমধ্যে জেনে গিয়েছেন। সেটা হচ্ছে পেশেন্টের হোম রেস্ট, সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড ওয়াশিং আফটার 15 to 20 minutes ইন্টারভ্যাল, সিমটোমেটিক ম্যানেজমেন্ট, কাফ এটিকেট মেনটেন্স। দ্যাট ইজ দেখা গিয়েছে যে যতগুলা ইন্টারভেনশন রয়েছে, এভিডেন্স বলছে যে সোশ্যাল ডিস্টেন্সিং হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ টু প্রিভেন্ট দ্য ট্রান্সমিশন অফ SARS-CoV-2 ভাইরাস। আর একটা পেশেন্টকে কখন আমরা হসপিটাল এডমিশন ইন্ডিকেশন আমি আগেই বলেছি, কখন আমরা একটা পেশেন্টকে আইসিইউতে শিফট করার চিন্তা করব। একেবারে সিম্পলিফাইড একটা অ্যাপ্রোচ হচ্ছে, যদি হাই ফ্লো অক্সিজেন দেওয়ার পরেও পেশেন্টের স্যাচুরেশন অফ অক্সিজেন আমরা দেখি যে 92%-এর নিচে, তাহলে ধরে নিতে হবে দিস পেশেন্ট ইজ ক্যান্ডিডেট ফর আইসিইউ ট্রিটমেন্ট অ্যান্ড আইসিইউ ম্যানেজমেন্ট।
বাকি আমি যে ট্রিটমেন্টগুলোর কথা বলবো, মোস্ট অফ দ্য ট্রিটমেন্ট হচ্ছে অ্যাডভান্স সেটিংসে উইথ আইসিইউ সাপোর্ট, উইথ ভেন্টিলেটর সাপোর্ট। তারপরেও যেহেতু কোভিড-19 পেশেন্ট আমাদেরকে সামনে ডিল করতে হবে, সুতরাং এই ব্যাপারগুলো নিয়ে আমাদের একটা সুস্পষ্ট এবং ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে। কোভিড-19 ম্যানেজমেন্টের ট্রিটমেন্ট অপশানগুলোকে যদি আমি ভাগ করি, তাহলে এখানে আপনি অ্যান্টিভাইরাল এবং ইমিউনোমডুলেটরস এই দুইটা ভাগে আপনি ভাগ করতে পারেন। অ্যান্টিভাইরালের মধ্যে যেই অ্যান্টিভাইরালগুলো ট্রায়াল হয়েছে সেগুলো হচ্ছে ফেভিপিরাভির, রেমডিসিভির, লোপিনাভির প্লাস রিটোনাভির। এই কম্বিনেশনটা এইচআইভি ট্রিটমেন্টের ক্ষেত্রে আগে ইউজ হয়েছে, আপনারা জানেন। এর মধ্যে মোস্ট প্রমিজিং ড্রাগ হচ্ছে রেমডিসিভির। এই ড্রাগসটা সার্স কোভিড জন্য 2003-তে ইউজ করা হয়েছে, মার্স কোভিডের জন্য 2012-এ ইউজ করা হয়েছে, এবং সেখানে এটার খুব প্রমিজিং রেজাল্ট পাওয়া গিয়েছে। এই জন্য এই ড্রাগসটা নিয়ে এখন ইউএসএ, সাউথ কোরিয়া অ্যান্ড চায়নাতে ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এবং এই ড্রাগটা সর্বপ্রথম ইউজ করা হয়েছিল ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপের প্যাসেঞ্জারের উপরে। ওখানে 53 পেশেন্টসের উপর রেমডিসিভির দিয়ে ট্রায়াল দেওয়া হয়, এবং অ্যামং দেম 36 patients got significant improvement. So this is a very promising drug for treatment of COVID-19. রেমডিসিভিরের পরে যদি আমি কোনো একটা অ্যান্টিভাইরাল সম্পর্কে বলতে চাই, সেটা হচ্ছে ফেভিপিরাভির। ফেভিপিরাভির নিয়ে ইউএসএতে ফেজ 2 ট্রায়াল চলছে, এবং জাপানে এটা নিয়ে ফেজ 3 ট্রায়াল চলছে। অ্যান্টিভাইরালের পরে আমার সেকেন্ড অপশান যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে, সর্বপ্রথম আমি বলবো হাইড্রোক্সিক্লোরোকুইন, দেন কর্টিকোস্টেরয়েডস, দেন টোসিলিজুমাব। হাইড্রোক্সিক্লোরোকুইন, দিস ইজ আমি বলবো যে দিস ইজ অ্যান এক্সিলেন্ট ড্রাগস। আমি যে ড্রাগসগুলোর সম্পর্কে বলছি, আপনি যদি এভিডেন্স চান, এখন পর্যন্ত এভিডেন্স দেওয়ার মতো ট্রায়াল পৃথিবীতে হয়নি। এখন পর্যন্ত WHO রিকমেন্ডেশন দেওয়ার মতো কোনো সলিডারিটি ট্রায়াল কিংবা মেগা ট্রায়াল এগুলো নিয়ে হয়নি। যা কিছু আমরা ইউজ করছি সেগুলোকে মেডিকেল পরিভাষায় বলা হচ্ছে কম্প্যাশনেট ইউজ, মানে আমার হাতে আর কোনো অপশান নাই। সুতরাং এগুলো আমি দিয়ে দেখতে পারি যে হয়তো উইথ দ্য হোপ দ্যাট দিস মে বি বেনিফিশিয়াল ফর দ্য পেশেন্ট। এবং এই সবগুলো হচ্ছে অ্যানেকডট। আপনারা জানেন যে লেভেল অফ এভিডেন্সের ABC এভিডেন্স রয়েছে, এর মধ্যে সবচেয়ে উইক এভিডেন্স হচ্ছে এভিডেন্স সি, দ্যাট ইজ এক্সপার্টাইজ অপিনিয়ন। যে ড্রাগগুলোর সম্পর্কে বলা হচ্ছে মোস্ট অফ দেম লেভেল অফ এভিডেন্স হচ্ছে সি। যেমন হাইড্রোক্সিক্লোরোকুইন চায়নার ওহানে 62 পেশেন্টসের ওপর একটা র্যান্ডোমাইজড ক্লিনিক্যাল ট্রায়াল দেওয়া হয়েছিল। আমাদের 31 পেশেন্ট পেয়েছে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট উইথ অক্সিজেন প্লাস অ্যান্টিভাইরাল প্লাস অ্যান্টিব্যাকটেরিয়াল প্লাস ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন প্লাস কর্টিকোস্টেরয়েডস, অ্যান্ড 31 পেশেন্ট গট হাইড্রোক্সিক্লোরোকুইন অ্যালং উইথ দ্য স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট অফ COVID-19. So recovery was excellent among the hydroxychloroquine group. ফ্রেঞ্চও একটা ট্রায়াল হয়েছে হাইড্রোক্সিক্লোরোকুইন প্লাস এজিথ্রোমাইসিন দিয়ে, 80 পেশেন্টসের উপর ওরা ট্রায়াল দিয়েছিল। 6 ডেজের একটা ট্রায়াল ছিল, এবং ওই ট্রায়ালটাতে দেখা গিয়েছে যে হাইড্রোক্সিক্লোরোকুইন শোজ ফেভারেবল আউটকাম। হাইড্রোক্সিক্লোরোকুইনের সাথে এজিথ্রোমাইসিন, এটার ব্যাপারে আমি একটু কিছু বলতে চাই। যে আপনারা জানেন যে হাইড্রোক্সিক্লোরোকুইন কিউটি প্রলঙ্গেশন করে, এজিথ্রোমাইসিনও কিউটি প্রলঙ্গেশন করে। সুতরাং হাইড্রোক্সিক্লোরোকুইন এবং এজিথ্রোমাইসিন একসাথে দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো পেশেন্টের যদি প্রি এক্সিস্টিং কোনো ডিসরিদমিয়া থাকে কিংবা স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকে, তাহলে কিন্তু এই ড্রাগসটা আপনি কোঅ্যাডমিনিস্ট্রেশন করতে পারবেন না। এবং কিউটি ইন্টারভেল আপনার যদি দেখেন যে 480 মিলিসেকেন্ডের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরোকুইন প্লাস এজিথ্রোমাইসিন কোঅ্যাডমিনিস্ট্রেশন করা যাবে না। হাইড্রোক্সিক্লোরোকুইনের আমাদের ন্যাশনাল গাইডলাইন বলছে এখানে রেজিমেন হচ্ছে ফার্স্ট ডে 800 মিলিগ্রাম, দেন সেকেন্ড টু 10 ডে 400 মিলিগ্রাম। এবং এজিথ্রোমাইসিন এখানে ডোজ যখন আমরা কোঅ্যাডমিনিস্ট্রেশন করব, এজিথ্রোমাইসিনের ডোজ এখানে কমে যাবে। ফার্স্ট ডেতে 500 মিলিগ্রাম, ফ্রম দ্য সেকেন্ড ডে 250 মিলিগ্রাম। এটা কারণ কি? কারণ হচ্ছে ওই যে কিউটি প্রোলঙ্গেশন। এছাড়া কিছু কিছু ড্রাগ যেমন টোসিলিজুমাব, আপনারা জানেন যে আমাদের মইনসারের উপরে আমাদের সবগুলো ড্রাগ দেওয়া হয়েছে, কর্টিকোস্টেরয়েডস, টোসিলিজুমাব, হাইড্রোক্সিক্লোরোকুইন, ফেভিপিরাভির, কিন্তু আমরা ওনাকে ফেরাতে পারিনি। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। টোসিলিজুমাবের উপর চায়নার ওহানে 21 পেশেন্টস উইথ ARDS গট টোসিলিজুমাব, although that was a non-peer reviewed, that was an open level non-controlled study, but tocilizumab was effective in cytokine storm at Wuhan, China. Regarding corticosteroids not generally recommended. This is only for refractory shock
and mechanically ventilator patient with acute respiratory distress syndrome. কর্টিকোস্টেরয়েডের উপর ওখানে ট্রায়াল হয়েছে, বাট দ্যাট ওয়াজ ফর ARDS পেশেন্টস, মেকানিক্যালি ভেন্টিলেটর পেশেন্টস। অ্যান্ড রিগার্ডিং corticosteroids, methylprednisolone, that is high dose methylprednisolone is the choice of drugs. এটা ছাড়াও কিছু কিছু ড্রাগস নিয়ে এখন ট্রায়াল চলছে, দ্যাট ইজ কনভালেসেন্ট প্লাজমা অ্যান্ড ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন। সো আমি ইমিউনোমডুলেটরস যে ড্রাগসগুলো নিয়ে কিছুটা প্রমিজিং রেজাল্ট পাওয়া গিয়েছে সেগুলো সম্পর্কে বললাম। আমি যদি সামারি করি, সেগুলো হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন, টোসিলিজুমাব, কর্টিকোস্টেরয়েড অ্যান্ড ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন। আরেকটা ড্রাগস সম্পর্কে আমাকে বলতে হবে, দ্যাট ইজ লো মলিকুলার ওয়েট হ্যাপারিন ওর ইন্ট্রাভেনাস হ্যাপারিন। ইন্ট্রাভেনাস হ্যাপারিনের ব্যাপারে আগে যেটা বলা হতো যে ডিডাইমার যদি 1000-এর বেশি হয় তাহলে আপনি লো মলিকুলার ওয়েট হ্যাপারিন অথবা ইন্ট্রাভেনাস হ্যাপারিন আপনি ইউজ করবেন। কিন্তু এখন বলা হচ্ছে না, আইসিইউ সেটিংসের শুরু থেকে লো মলিকুলার ওয়েট হ্যাপারিন যদি দেওয়া হয় তাহলে সেটা কোভিড-19 পেশেন্টের প্রমিজিং এবং খুব সিগনিফিক্যান্ট ফেভারেবল আউটকাম। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট I wanted to discuss with you. Thank you all for patience hearing.